কার্ভের ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। Curves are usually employed in lines of communication in order that the change of direction at the intersection of the straight line shall be gradual. Suppose আমাদেরকে কোনো রোড বা রেলওয়েজের ডিজাইন করতে দেওয়া হয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এটা তো পসিবল নয় যে আমরা কমপ্লিটলি একটা স্ট্রেট লাইনে সেই রোডটাকে বা রেলওয়েজটাকে নিয়ে যেতে পারবো। সেই জন্যই আমাদের কার্ভটা ইউজ করা হয়, যাতে আর কোনো টার্নের ক্ষেত্রে যে সাডেন হঠাৎ করে 90 ডিগ্রি টার্ন বা একদম সাডেন টার্ন আমরা দিতে পারি না। দিলে স্ট্রেট রুট অফ রোড অর ট্র্যাক is always desirable since it provides economy in construction, transportation and maintenance. But when there is a change in alignment or gradient of road or track, then it becomes a need to provide curves under following circumstances. কি জন্য আমাদের কার্ভ দেওয়া হয় সেটা দেখে নিই। এক্সেসিভ কাটিং ফিলিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কার্ভ প্রোভাইড করে থাকি। সাপোজ একটা রোড বা রেলওয়ে ট্র্যাক যাওয়ার জন্য সেই মিডলে কোনো রকম অবস্ট্রাকশান পাওয়া গেছে, যেমন ধরো কোনো মন্দির মসজিদ বা কোনো গ্রেভিয়ার্ড হতে পারে, সেই রকম ক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাভয়েড করার জন্যে সেখানে কার্ভ দিতে হবে। In the straight route, gradient are more comfortable and easy, providing diversions with the help of curves. In the straight route costly and comes in the way, then it can be avoided by providing diversions with the help of curves. ধরে নাও কোনো একটা রোড বা রেলওয়েজের ক্ষেত্রে, তো সেই যে ল্যান্ডের ওপর দিকে একদম স্ট্রেট লাইনের রাস্তাটা যাবে, তো সেটাতে অনেক বেশি কস্টলি আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কার্ভ প্রোভাইড করে সেই কস্টটাকে তুলনামূলকভাবে কিছুটা কম করতে পারি। টাইপস অফ কার্ভস, যেমন দুটো টাইপস অফ কার্ভস আছে, যেমন হচ্ছে হরাইজন্টাল কার্ভস আর ভার্টিক্যাল কার্ভস। হরাইজন্টাল প্লেনে যে কার্ভগুলো থাকবে সেগুলোকে হরাইজন্টাল কার্ভ বলা হবে এবং ভার্টিক্যাল প্লেনে যে কার্ভগুলো থাকবে সেগুলোকে ভার্টিক্যাল কার্ভ বলা হবে। টাইপস অফ হরাইজন্টাল কার্ভস: সিম্পল সার্কুলার কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, কম্বাইন কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভসের টাইপগুলো হলো সামিট কার্ভ, ভ্যালি কার্ভ। সিম্পল হরাইজন্টাল কার্ভসের টাইপসগুলো দেখে নেওয়া যায়। সিম্পল সার্কুলার কার্ভ: এ কার্ভ কনসিস্ট অফ এ সিঙ্গেল আর্ক কানেক্টিং টু স্ট্রেটস অর ট্যানজেন্টস। সিম্পল কার্ভ ইজ নর্মালি রিপ্রেজেন্টেড বাই এ লেন্থ অফ ইটস রেডিয়াস অর বাই দি ডিগ্রি অফ কার্ভ হয়। কম্পাউন্ড কার্ভ consists of two arcs of different radius curving in the same direction and lying on the same side of the common tangent, and their centers are being on the same side of the curve. কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে কিভাবে হচ্ছে না, যে সিম্পল সার্কুলার কার্ভে কি ছিল, যে জাস্ট একটাই রেডিয়াস সেখানে হচ্ছিল, কিন্তু কম্পাউন্ড কার্ভে এখানে দুটো কার্ভের রেডিয়াস লাগবে, মানে দু রকম রেডিয়াস লাগবে। ফার্স্টে ধরে নাও তোমাদের রেডিয়াসটা রয়েছে আর এবং নেক্সটে তোমাদের রেডিয়াসটা হচ্ছে আর। এই কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, দুটো কার্ভেরই সেন্টার কিন্তু একই দিকে হবে। দুটো কার্ভেরই সেন্টার একই দিকে হবে। আর রিভার্স কার্ভের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। রিভার্স কার্ভের ক্ষেত্রে শুধু একটাই জিনিস যেটা হচ্ছে, তো এটার ক্ষেত্রে যে দুটো ডিফারেন্ট রেডিয়াসের জন্য সেন্টারটা একই দিকে ছিল কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে, রিভার্স কার্ভের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট রেডিয়াসের জন্য সেই ডিরেকশানটা ঠিক এটার মানে অপোজিট সাইডে হবে। এটা যেমন O1 O2 সেম সাইডে রয়েছে, এটার ক্ষেত্রে O1 আর O2 অপোজিট সাইডে হবে। রিভার্স কার্ভের ডেফিনেশন: এ রিভার্স কার্ভ ইজ কম্পোজড অফ টু আর্কস ইকুয়াল অর ডিফারেন্ট রেডিয়াস। এটার ক্ষেত্রে যেমন কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট রেডিয়াস ছিল, এটার ক্ষেত্রেও দুটো সেম রেডিয়াসও হতে পারে বা দুটো ডিফারেন্ট রেডিয়াসও হতে পারে। ডিফারেন্ট রেডিয়াস বিং বেন্ডিং অর কার্ভিং ইন অপোজিট ডিরেকশন উইথ কমন ট্যানজেন্ট অ্যাট দেয়ার জাংশন অ্যান্ড দেয়ার সেন্টার্স বিং অপোজিট সাইডস অফ দি কার্ভ। এটার ক্ষেত্রে কিন্তু সেন্টারটা অবশ্যই অপোজিট সাইডে হবে, তাই জন্য এটাকে রিভার্স কার্ভ বলা হচ্ছে। ট্রানজিশন কার্ভ, এই টাইপ অফ কার্ভটা খুবই ইম্পর্টেন্ট। ট্রানজিশন কার্ভ ইজ এ হরাইজন্টাল কার্ভ অফ ভ্যারিং রেডিয়াস হুইচ ইজ ইউজ টু কানেক্ট স্ট্রেট লাইন টু সার্কুলার কার্ভ। এই ডায়াগ্রামটা আশা করি বুঝতে পারছো যে এইরকম একটা স্ট্রেট লাইন রয়েছে, নিয়ে এইটা একটা সার্কুলার কার্ভ। তো এই স্ট্রেট লাইন থেকে সার্কুলার কার্ভটাকে মিট করার জন্য মাঝখানে একটা কার্ভ দেওয়া হয়েছে, সেটার রেডিয়াস কিন্তু ভ্যারিং রেডিয়াস রয়েছে। সেটার রেডিয়াসটা ভ্যারিং কীভাবে রয়েছে, যে এখানে সার্কুলার কার্ভের ক্ষেত্রে একটা ডিফিনাইট রেডিয়াস রয়েছে এবং একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোমরা এটা জানো যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে রেডিয়াস ইনফিনিটি থেকে একটা সার্টেন ভ্যালু অবধি যাচ্ছে এই পয়েন্টে।
সেম এইখান থেকে মানে যেমন হচ্ছে T1 থেকে D অবধি, এটা কিন্তু ইনফিনিটি রেডিয়াস থেকে একটা সার্টেন রেডিয়াস পর্যন্ত যাচ্ছে ট্রানজিশন কার্ভটা। সেম এফ পয়েন্ট থেকে T2 তে যখন যাচ্ছে, তো এই এফ পয়েন্ট থেকে একটা ডেফিনিট রেডিয়াস থেকে সেটা একটা ইনফিনিট রেডিয়াস পর্যন্ত যাচ্ছে। দ্য রেডিয়াস অফ দ্য কার্ভ ইজ ভ্যারিং ফ্রম ইনফিনিটি টু এ সার্টেন ফিক্স ভ্যালু, যেমন এটাতে বলা ছিল। জেনারেলি ট্রানজিশন কার্ভ ইজ প্রোভাইডেড অ্যাট দ্য বোথ এন্ডস অফ সার্কুলার কার্ভ, যেমন দুটো সাইডেই ট্রানজিশন কার্ভ প্রোভাইড করতে হবে। যেমন যেখানে কার্ভটা স্টার্টিং হচ্ছে মানে স্ট্রেট লাইন থেকে ফার্স্ট যেখানে জয়েন করছে, অ্যান্ড যেখানে এই সিম্পল সার্কুলার কার্ভের যেখানে এন্ড হচ্ছে, যেখান থেকে স্ট্রেট লাইনের ফর্মেশন হবে। এই ট্রানজিশন কার্ভটা কেন দরকার পড়লো এইরকম? উইদাউট such a curve there is a risk of overturning the train or truck, the vehicle can slip and there is a risk of accident on the road। এইরকম কার্ভ প্রোভাইড না করে ডিরেক্টলি আমরা যদি স্ট্রেট লাইন থেকে একটা সিম্পল সার্কুলার কার্ভ দিয়ে দিতাম, তো সেই ক্ষেত্রে যেহেতু সেন্ট্রিফিউগাল ফোর্স কমপ্লিট বাইরের দিকে কাজ করবে, তো সেই ক্ষেত্রে ভেহিকেলটা ওভারটার্ন হয়ে যাওয়ার চান্স ছিল, মানে হচ্ছে পাল্টে যাওয়ার চান্স রয়েছে এই পয়েন্টটা থেকে। যে যখন এখান থেকে মানে একটা স্ট্রেট লাইন থেকে যখন একটা নির্দিষ্ট রেডিয়াসের কার্ভে যাবে, যেটাকে যতক্ষণ পর্যন্ত না এটাকে একটা ট্রানজিশন কার্ভ প্রোভাইড করা হচ্ছে। ট্রানজিশন কার্ভ provide gradual increase of curvature with the help of driver to accelerate the vehicle. It also permit the vehicle to drive at higher speed in the curve। তো নর্মালি কী হতো যে আমরা যদি একদম স্ট্রেট লাইন থেকে একটা কার্ভ দিয়ে দিতাম, তো সেই ক্ষেত্রে ড্রাইভারের মানে যে ড্রাইভিংয়ের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হতো, বা সেটা গাড়িটা পাল্টিয়েও খেয়ে যেতে পারতো। কিন্তু ট্রানজিশন কার্ভ দেওয়ার ফলে যে সুবিধা হচ্ছে যে ড্রাইভার ড্রাইভ করবে সে মোটামুটি স্পিডে যেতে পারবে। দি টাইপস অফ ফলোয়িং আর দ্য মেন টাইপস অফ ট্রানজিশন কার্ভ: আইডিয়াল কার্ভ অর কিউবিক স্পাইরাল, কিউবিক প্যারাবোলা অ্যান্ড লেমিনস্কেট কার্ভ। কিছু প্রপার্টিস দেখে নেওয়া যাক সিম্পল সার্কুলার কার্ভে। যেমন এ থেকে বি, এটা হচ্ছে ট্যানজেন্ট, দুটো স্ট্রেট লাইন এ বি আর বি সি, এই ক্ষেত্রে হচ্ছে এই দুটোই হচ্ছে ট্যানজেন্ট, দুটোই কার্ভের হচ্ছে ট্যানজেন্ট। আর পয়েন্ট বি, এই যে পয়েন্টটা রয়েছে, পয়েন্ট বি অ্যাট হুইচ দ্য টু ট্যানজেন্ট অফ এ বি অ্যান্ড বি সি ইন্টারসেক্ট অ্যাজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বলা হচ্ছে বি পয়েন্টটাকে। কার্ভটা যখন এই ডান দিকে হচ্ছে তখন সেটাকে মানে কার্ভটা না, সাপোজ এ বি অ্যান্ড বিসি, এই দুটো ট্যানজেন্ট যেটা রয়েছে এ বি থেকে বিসি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে যাচ্ছে, তো এটা রাইট হ্যান্ড কার্ভ। আর এটা যদি লেফট সাইডে থাকতো, বিসিটা যদি সাপোজ এইভাবে থাকতো, তো সেটাকে লেফট হ্যান্ড কার্ভ বলা হতো। ট্যানজেন্ট এ বিটাকে ফার্স্ট ট্যানজেন্ট বলা হচ্ছে, আর ট্যানজেন্ট বিসিটাকে রিয়ার ট্যানজেন্ট। এটাকে হচ্ছে ফার্স্ট ট্যানজেন্ট, আর ট্যানজেন্ট বিসিটাকে রিয়ার ট্যানজেন্ট বলা হচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা, এই ফাই যে অ্যাঙ্গেলটা বি ড্যাশ বিসি, এই অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন বলা হচ্ছে। আর এই যে অ্যাঙ্গেলটা আই, যেমন হচ্ছে T1 বি T2, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন আই দিয়ে ডিনোট করা হয়েছে, আর এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়েছে। The distance from the point of intersection to the tangent is called the tangent distance or tangent length। যেমন হচ্ছে BT1, এইখান থেকে যে মানে কার্ভের যে শুরুর পয়েন্টটা থেকে এটার ইন্টারসেকশন পয়েন্টের লেন্থটা পর্যন্ত আমাদের এটাকে ট্যানজেন্ট লেন্থ মানে ফার্স্ট ট্যানজেন্ট বলা হচ্ছে, আর এটাকে রিয়ার ট্যানজেন্ট বলা হচ্ছে। BT1 হচ্ছে ফার্স্ট ট্যানজেন্ট অ্যান্ড B22 হচ্ছে রিয়ার ট্যানজেন্ট। আর T1 E T2 এই টোটাল লেন্থটাকে, এই পুরো লেন্থটাকে বলা হচ্ছে লেন্থ অফ দি লং কর্ড। আর আর্ক T1 F T2, এই টোটাল এই পুরো যে আর্ক রয়েছে এটাকে হচ্ছে লেন্থ অফ দি কার্ভ। T1 F T2 এটা বুঝতেই পারছো লেন্থ অফ কার্ভ, T2টাকে হচ্ছে লেন্থ অফ দি লং কর্ড। আর মিড পয়েন্ট T1 F T2, এইটার মিড পয়েন্ট এফটাকে বলা হচ্ছে এপেক্স পয়েন্ট। আর ডিস্টেন্স ফ্রম BF এটাকে হচ্ছে এপেক্স ডিস্টেন্স বলা হচ্ছে। হ্যাঁ, T1 ও T2 এই যে এই যে অ্যাঙ্গেলটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান। আর এই যে ডিস্টেন্সটা রয়েছে EF, এই লাইনটাকে বলা হচ্ছে ভার্স সাইন অফ দি কার্ভ।
এলিমেন্টস অফ কার্ভ। যেমন একটা জিনিস দেখতে পেয়েছি আগের এই ফিগার থেকে, যে এই মানে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন প্লাস অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন এই টোটালটা অ্যাড করলে এটা 180 ডিগ্রি হয়। আর দি অ্যাঙ্গেল T1 ও T2 ইকুয়ালস টু এই যে মানে T1 ও T2 এটা হচ্ছে তোমার কি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। T1 ও T2 অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন এইখানেও ফাই আর এটাতেও ফাই। এটাকে উল্টোভাবে এটাও লেখা যায় যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, যেমন এই ইকুয়েশনে রয়েছে। ট্যানজেন্ট লেন্থ BT1 BT2, ট্যানজেন্ট লেন্থের ফর্মুলা হচ্ছে r tan phi by 2। লেন্থ অফ দ্য লং কর্ড, লেন্থ অফ দ্য লং কর্ডের ফর্মুলা হচ্ছে 2r sin phi by 2। লেন্থ অফ দ্য কার্ভের ফর্মুলা হচ্ছে pi r phi by 180 বা r into phi in radians। তারপর হচ্ছে দ্য কার্ভ ইজ ডেজিগনেটেড বাই দি ডিগ্রিজ অফ দি কার্ভ। যেমন লেন্থ অফ কার্ভ 30 মিটার কর্ডের ক্ষেত্রে লেন্থ অফ কার্ভ হচ্ছে 35 phi by d। 30 into phi মানে হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ডিভাইডেড বাই d। অ্যাপেক্স ডিস্টেন্স হচ্ছে BF। অ্যাপেক্স ডিস্টেন্স কোনটা? BF, যেমন এইখানে বলা হয়েছে BF, এই ডিস্টেন্স হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স। BF ডিস্টেন্সটা হচ্ছে r into sec phi by 2 minus 1, r into sec phi by 2 minus 1। আর ফার্স্ট সাইন EF মানে হচ্ছে এই লেন্থটা, EF এই লেন্থটা হচ্ছে r into 1 minus cos phi by 2। এখানে প্রত্যেক কটা ফর্মুলা মাথায় রাখতে হবে। ফার্স্ট সাইন, অ্যাপেক্স ডিস্টেন্স, মেইনলি হচ্ছে ট্যানজেন্ট লেন্থ, লেন্থ অফ লং কর্ড, লেন্থ অফ কার্ভ। এরপরে দেখে নেওয়া যাক ইনস্ট্রুমেন্টাল মেথড, হরাইজন্টাল কার্ভ সেটিং বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল অর র্যাঙ্কিনস মেথড। র্যাঙ্কিনস মেথডে যে আমরা কার্ভ সেটিংটা করব সেটা কিভাবে হবে সেটা এক্স্যাক্টলি দেখে নেওয়া যাক এই পয়েন্টটা থেকে। ধরে নাও আমাদের দুটো ট্যানজেন্ট হচ্ছে AB আর BC, যে দুটো বি পয়েন্টে কাট করছে, আর ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে আমাদের ফাই। তো P1, এই যে এখানে দেখতে পাচ্ছ P1 হচ্ছে ফার্স্ট পয়েন্ট অন দি কার্ভ। ফার্স্ট পয়েন্ট মানে হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেভাবে যে ট্যানজেন্টটা টানা হবে ফার্স্ট ট্যানজেন্ট। তারপর হচ্ছে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ, ধরে নাও কোনো একটা রেডিয়াস। আর ডেল্টা এন হচ্ছে নাম্বার অফ ডিফ্লেকশন ফর দি কর্ডস। এখানে এই জিনিসটা, এই সূত্রটা একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেল্টা এন ইকুয়াল টু 1718.9 ইন্টু ln ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে মিনিটসে আছে কি, আর একবার দেখে নাও, ডেল্টা এন ইকুয়াল টু 1718.9 ইন্টু ln বাই আর। এটার ক্ষেত্রে অ্যারিথমেটিক চিকটা কী হবে, যে সবকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল এই ফর্মুলাতে বসিয়ে সবকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল যা বেরোবে সেইটা যেন 5/2 হয়, মানে হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2 হয়। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আর এখানে কীভাবে মানে কী লাগবে যে তোমাদের এই সিটটা ক্যালকুলেট করতে, যে ট্যানজেন্ট লেন্থ, কার্ভ লেন্থ, চেনেজ অফ ফার্স্ট পয়েন্ট, চেনেজ অফ সেকেন্ড পয়েন্ট, ইনিশিয়াল সাবকর্ড, নাম্বার অফ ফুল কর্ড, এরকম কমপ্লিট ডিটেলসটা আছে। নেক্সট একটা এক্সাম্পল থেকে কমপ্লিট জিনিসটা ভালো করে বুঝে নিতে পারবো। ধরে নাও এখানে টু ট্যানজেন্টস ইন্টারসেক্ট অ্যাট এ চেনেজ অফ 1250। The angle of intersection is 150 degree. Calculate all the necessary data for setting out a curve of radius 250 meter by the deflection angle method. The peg intervals may be taken as 20 meter. Prepare a setting out table for when the least count of vernier is 20 second and calculate the data from the field checking. Given data, এখানে দেখে নাও কি ডেটা দেওয়া হয়েছে। রেডিয়াস অফ কার্ভ দেওয়া রয়েছে 250 মিটার। ডিফ্লেকশন অ্যাঙ্গেল কীভাবে হবে, 180 মাইনাস মানে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, যেটা আগেই ফর্মুলাতে বলেছিলাম, 180 মাইনাস 150 ডিগ্রি করলে হচ্ছে 30 ডিগ্রি। আর চেনেজ অফ ইন্টারসেকশন পয়েন্ট 1250, যে 1250 দেওয়া হচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার হচ্ছে 20 সেকেন্ড দেওয়া আছে। আর পেগ ইন্টারভ্যাল 20 মিটার। পেগ ইন্টারভ্যাল এখানে দেওয়া আছে 20 মিটার করে ধরতে। প্রথমে আমরা কী বার করবো, ট্যানজেন্ট লেন্থের ফর্মুলা হচ্ছে r tan phi by 2। এখানে r ইকুয়াল টু 250 আর tan phi by 2 হচ্ছে 5/2, তো এখানে 30 বেরিয়েছিল, 30/2 করলে tan 15 ডিগ্রি ইকুয়াল টু 67 মিটার। কার্ভ লেন্থ pi r phi by 180 থেকে আমরা পেয়ে যেতে পারি, পাই এর মান আমরা জানি, আর r এর মান হচ্ছে 250, আর phi এর মান হচ্ছে 30 ডিগ্রি, ডিভাইড বাই 180 করলে 130.89 মিটার হচ্ছে এটা কার্ভ লেন্থ। আর চেনেজ অন ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট
T1 এর চেনেজ কি হবে, যে এখানে দেখে নাও, এখানে ট্যানজেন্ট লেন্থ কি বেরিয়েছিল 67 মিটার, T1 এর চেনেজ হবে 1250, 1250 মাইনাস 67 করলে কি আসছে 1183 চেনেজ অফ সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট। এবার এখানে সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্টের চেনেজটা কি হচ্ছে না, এই ট্যানজেন্ট পয়েন্ট মানে এই ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্টের চেনেজ প্লাস কার্ভ লেন্থ করলে কি দাঁড়াচ্ছে 1313.89 লেন্থ অফ ইনিশিয়াল সাবকর্ড। লেন্থ অফ ইনিশিয়াল সাবকর্ড দেখো 1190 মাইনাস 1183.0, এটা কি বেরোচ্ছে 7 মিটার বেরোলো। তারপর হচ্ছে নাম্বার অফ ফুল কর্ডস এখানে কি আসছে যে 6টা আসছে, 20 মিটার করে এখানে নিতে বলেছে, আর টোটাল লেন্থ হচ্ছে তোমার 130.89 মিটার। তো 130.89 মিটার করলে কি পড়ে থাকছে যে তো কতটা চেনেজ কভার করছে 1190 এখান থেকে পেয়েছিলাম ফার্স্টের চেনেজ প্লাস 6 ইন্টু 2 করলে 1310 মিটার চেনেজ এটা কভার করছে। আর লেন্থ অফ ফাইনাল সাবকর্ড কি হচ্ছে 1313.89, যেটা এখানে বেরিয়েছিল মাইনাস 1310, যে লেন্থ অফ ফাইনাল সাবকর্ড হয়ে গেল 3.89 মিটার। এইবার এই জায়গাটা ভালো করে দেখো, ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফর ইনিশিয়াল সাবকর্ডের লেন্থ কি বেরিয়েছিল 7 মিটার, আর এখানে ফর্মুলাটা কি ছিল 1718.9 ইন্টু এল বাই 250। তো এখানে 7 মিটারে রয়েছে, তো 7 মিটার এত মিনিটস আসছে, তো 48 মিনিট 8 সেকেন্ড। আর ডিফ্লেকশন অ্যাঙ্গেল সেম এইটার ক্ষেত্রে এই যে এই 20 মিটার করে মানে 20 মিটার করে 6টা রয়েছে, তো এই 6টার ক্ষেত্রেই প্রত্যেকটাতে ডিফ্লেকশন অ্যাঙ্গেল সমান হবে। তো 1718.9 ইন্টু 20 বাই 250, 2 ডিগ্রি 17 মিনিট 31 সেকেন্ড। এইটা কিন্তু 2 ডিগ্রি 17 মিনিট 31 সেকেন্ড যেটা আছে, এটা কিন্তু 6টা ইয়ের ক্ষেত্রেই সেম হবে। ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফর ফাইনাল সাবকর্ডের ক্ষেত্রে শুধুমাত্র লেন্থ এল এর জায়গাটা হবে 3.89 ডিভাইডেড বাই 250 করলে কি আসছে 26 ডিগ্রি 45 মিনিট। অ্যারিথমেটিক্যাল চেক করে দেখে নিতে পারো যে এখানে ডেল্টা ওয়ান যেটা রয়েছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা এন লাস্ট মানে ওটা ফাইনাল সাবকর্ডের যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল সেটা প্লাস 6 ইন্টু 2 ডিগ্রি 2 ডিগ্রি 17 মিনিট 31 সেকেন্ড করলে কি দাঁড়াচ্ছে 15 ডিগ্রি। তো এটা মানে পুরোপুরি মিলে যাচ্ছে। হ্যাঁ, এটার যে টেবিলটা আছে এটা এখানে দেখে নিতে পারো ভালো করে। তো এটার প্রসেসটা এক্স্যাক্টলি কি হচ্ছে যে ফার্স্টে যেটা রিফ্লেকশন অ্যাঙ্গেল বার করলাম নিয়ে এটাই কিন্তু প্রত্যেকটাই কিউমুলেটিভ অ্যাড হতে হতে যাবে। যেমন প্রথমটায় আমাদের কি অ্যাঙ্গেল বেরোলো যে 0 ডিগ্রি 48 মিনিট 8 সেকেন্ড, 0 ডিগ্রি 48 মিনিট প্রথম থ্রোট লাইট আমরা সেট করব একটা পয়েন্ট মানে এ পয়েন্টে যখন ইনস্ট্রুমেন্টটা সেট করার পর প্রথম ডিফ্লেকশন হবে 0 ডিগ্রি 48 মিনিট 8 সেকেন্ড, সরি 8 সেকেন্ড হবে না। তো অ্যাঙ্গেল এখানে সেট করতে হবে হচ্ছে, যেহেতু এখানের থ্রোট লাইটের লিস্ট কাউন্ট হচ্ছে 20 সেকেন্ড, তো এখানে অ্যাঙ্গেলটা 48 মিনিট সেট করতে হবে। 48 মিনিট সেট করার পর যে ট্যানজেন্ট লেন্থ যেটা রয়েছে চেনেজ লেন্থে সেই জায়গায় গিয়ে 48 মিনিট সেট করে অ্যাঙ্গেলটা সেই জায়গায় পয়েন্টটা কাট করতে হবে, ফার্স্ট পয়েন্ট বসাতে হবে। নেক্সট পয়েন্টের ক্ষেত্রে কি হবে 20 মিটার, তো সেই ক্ষেত্রে হচ্ছে 48-এর সঙ্গে 2 ডিগ্রি 17 মিনিট 31 সেকেন্ড কিন্তু অ্যাড হবে। তো এখানে রিফ্লেকশন অ্যাঙ্গেলটা কী বেরোবে যে 3 ডিগ্রি 5 মিনিট 39 সেকেন্ড। তো আমরা থ্রোট লাইটে কিন্তু 39 সেকেন্ড মেজার করতে পারি না, যেহেতু এখানে দেওয়া আছে লিস্ট কাউন্ট অফ থ্রোট লাইট, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার রয়েছে 20 সেকেন্ড। তো এখানে মেজার করবো হচ্ছে 3 ডিগ্রি 5 মিনিট 40 সেকেন্ড। সেম পরের ক্ষেত্রে কি রয়েছে যে 5 ডিগ্রি 23 মিনিট 10 সেকেন্ড, তো 5 ডিগ্রি 23 মিনিট 10 সেকেন্ড আমরা মেজার করতে পারি না, 5 ডিগ্রি 23 মিনিট মেজার করব। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে লাস্টে যখন আসবে যে লাস্ট ট্যানজেন্টের ক্ষেত্রে কি এসছে যে 14 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড। তো এইটা তো থিওরি লাইটে মেজার করা সম্ভব নয়, তো তাই জন্য এখানে 15 ডিগ্রি মেজার করা হবে।